পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা 57। পেরিয়ে গেছে আরো একটি মাস। দেখতে দেখতে সময় যেন কত দ্রুত কেটে যাচ্ছে। এই এক মাসে তুষার আর রাইসার ছোট্ট সংসারটা আরো গুছিয়ে উঠেছে। তুষারের দুষ্টুমি যেন দিন দিন আরো বেড়েই চলেছে। আর রাইসও এখন অনেকটাই ব্যস্ত হয়ে গেছে তার এসব কাণ্ড কারখানার সঙ্গে। মাঝে মাঝে রাগ দেখালেও শেষ পর্যন্ত সেই রাগ বেশিক্ষণ টেকে না। আজ রাইসা তুষারকে নিয়ে বাপের বাড়ি যাবে, কারণ আর এক মাস পরেই আহিল আর রিমেশের প্রথম বিবাহ বার্ষিকী। সাফায়াত পাটোয়ারি আর ফরিদা বেগম সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রথম অ্যানিভার্সারিটা অনেক বড় করে উদযাপন করবেন। মূলত এই ইচ্ছেটা ফরিদা বেগমেরই ছিল, কারণ রিমিশাও অনেক স্বপ্ন ছিল নিজের বিয়ে নিয়ে। কিন্তু পরিস্থিতির কারণে সবকিছু এত দ্রুত হয়ে গিয়েছিল যে সেভাবে কোনো অনুষ্ঠানই করা হয়নি। তাই এবার সে আক্ষেপটা কিছুটা হলেও পূরণ করতে চান সবাই। আহিলকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন সে হেসেই বলেছিল, তোমাদের যেটা ভালো লাগে সেটাই করো, আমার কোনো সমস্যা নেই। একটু থেমে আবার বলেছিল, এমনি তো আমার অনেক ফ্রেন্ড এখনো জানেই না যে আমি বিয়ে করেছি। এবারে একটা প্রোগ্রাম করলে তাদের সঙ্গেও পরিচয় হয়ে যাবে। আহিলের কথায় সবাই বেশ খুশি হয়। তাই এখন থেকে অ্যানিভার্সারির প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাইসা আজ এসেছে সবার সঙ্গে শপিংয়ে যাওয়ার জন্য। দুপুরে পরে তুষার আর রাইসা পাটোয়ারি বাড়িতে এসে পৌঁছায়। মেয়েকে দেখে ফরিদা বেগমের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি আর নিজেকে সামলাতে পারেন না। দ্রুত এগিয়ে গিয়ে রাইসাকে জড়িয়ে ধরেন। আমার মেয়েটাকে কতদিন পর দেখেছি। তারপর অভিমানী গলায় বলেন, বিয়ে হয়ে গেলে বুঝি মেয়েরা আর বাপের বাড়িতে আসতে পারে না? রাইসা মুচকি এসে মায়ের হাত ধরে বলে, আরে আম্মু, এমন কিছু না। তুষার একটু কাজের ঝামেলাই ছিল তাই আসতে পারিনি, আর এখন তো চলে এসেছি। ফরিদা বেগমও মেয়ের কথায় হাসলেন। এরপর মা মেয়ে বসে গল্প করতে শুরু করে। কখন যে গল্পের বিষয় শেষ হয়ে আরেকটা শুরু হয় তা নিজেরাও বুঝতে পারে না। এদিকে কিছুক্ষণ পর সাফায়াত পাটোয়ারি আহিল একসঙ্গে অফিস থেকে বাসায় ফিরে আসে। সাফায়াত পাটোয়ারি ড্রয়িং রুমে ঢুকে মেয়ে আর জামাইকে দেখে খুশি হন। কুশল বিনিময় করে বলেন, তোরা বস, আমি ফ্রেশ হয়ে আসছি। সারাদিন অফিস থাকার কারণে তিনি আগে ফ্রেশ হওয়াটাকে বেশি জরুরি মনে করলেন। ভাবলেন পরে আরাম করে বসে গল্প করবেন। অন্যদিকে আহিল ঢুকে এই গলার টাইটা ঢিলা করতে করতে সোফার দিকে এগিয়ে যায়। তারপর গিয়ে তুষারের পাশে বসে পড়ে। একবার তুষারের দিকে তাকিয়ে বলে, কিরে কেমন আছিস? তোকে তো এখন আর দেখাই যায় না। আমার বোনকে নিয়ে এখন তুই পুরা উধাও। আগে অন্তত মাঝে মাঝে দেখা যেত, এখন তো কোনো পাত্তাই নেই। তুষার সঙ্গে সঙ্গে গম্ভীর মুখ করার ভান করে বলে, মুখ সামলে কথা বল শালা, আমি কিন্তু এখন তোর বোনের জামাই, সম্মান দিয়ে কথা বলবি। কথাটা বলেই সে বুক ফুলিয়ে বসে। আহিল সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে বলে, আমি তোর শালা? তুষার ঠোঁটে চেপে হাসি আটকানোর চেষ্টা করে, তারপর বলে, তা না হলে কি, তুই আমার বড় শালা। কথাটা বলে হো হো করে হেসে ওঠে। আহিল কয়েক সেকেন্ড তুষারের দিকে তাকিয়ে থাকে, তারপর বিরক্ত মুখে উঠে দাঁড়ায়। তোর থেকে আমার বোনকে বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে বলেই সে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে। আর পিছন থেকে তুষার পেটে ধরে হাসতে থাকে। ভালোই জ্বালানো যাচ্ছে শালাকে বলে আবারও হেসে ওঠে সে। আর তার কথা শুনে আশেপাশে বসে থাকা সবাই হাসি চাপতে পারে না। আহিল রুমে ঢুকে দেখে রিমিশা চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। ঘরের পরিবেশটা কেমন যেন শান্ত। দীর্ঘ একটা দিন কাটিয়ে সবাই ক্লান্ত। আহিল ধীরে ধীরে এগিয়ে যায়। তারপর অভ্যাসবশত ঝুঁকে রিমিশার কপালে আলতো করে একটা চুমু খায়। এটা এখন তার নিত্যদিনের কাজ হয়ে গেছে। বাইরে থেকে ফিরে প্রথমে রিমিশার কপালে একটা চুমু খাওয়া, ঘুম থেকে উঠলে তাকে জড়িয়ে ধরা, সুযোগ পেলেই আদর করা, রাতে জড়িয়ে ধরে ঘুমানো, সবকিছুই যেন এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। অন্যদিকে রিমিশাও কম জেদি নয়। সে এখনও কিছুতেই আহিলের সঙ্গে বিছানায় ঘুমাতে চায় না। প্রতিদিন রাতে জোর করে ডিভানে গিয়ে ঘুমিয়ে পড়ে। তার যুক্তি একটাই, প্রথম দিকে যখন তার ডিভানে ঘুমাতে কষ্ট হতো তখন তো আহিল তাকে কখনো বিছানায় এসে ঘুমাতে বলেনি। এখন যেহেতু অভ্যাস হয়ে গেছে তাই সে আর বিছানায় ঘুমাবে না। কিন্তু মজার বিষয় হলো, রাগ যতই দেখাক না কেন, প্রত্যেকদিন সকালে ঘুম ভাঙলে সে নিজেকে আহিলের বুকের ভেতর গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে। এই বিষয়টা তার একদম খারাপও লাগে না, বরং কোথাও একটা ভালো লাগা কাজ করে। তবে সে সেটা কখনো আহিলকে বুঝতে দেয় না। নিমিষা ঘুমিয়ে পড়লে আহিল তাকে পাজাকোলা করে বিছানায় এনে শুইয়ে দেয়। তারপর নিজেও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। আহিল এবার নিমিষার পাশে বসে নরম গলায় বলে, কি হয়েছে আদরিনী, এমন মন খারাপ করে শুয়ে আছো কেন? নিমিষা ধীরে ধীরে চোখ খুলে বলে, কিছু না, এমনি। আহিল সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে বলে, এমনি কেউ মন খারাপ করে থাকে নাকি? সামনেই তো আমাদের অ্যানিভার্সারি প্রোগ্রাম। এখন যদি এত চিন্তা করে তাহলে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে। পরে ছবিতে দেখা যাবে এত সুন্দর একটা ছেলের পাশে দাঁড়িয়ে আছে আর তার পাশে একটা পেতনি দাঁড়িয়ে আছে। তখন ভালো লাগবে বলো? কথাটা শুনে রিমিশা হেসে ফেলে। তারপর রাগ দেখানোর ভান করে বলে, আমি পেতনি? আসুন আপনার ঘাড় মুটকে দিই, তখন বুঝবেন পেতনিরা কি জানিস। আহিল হেসে উঠে। তারপর ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, এমন সুন্দর পেতনি হলে আমি ঘাড় মটকাতেও রাজি আছি। কথাটা বলেই সে ওয়াশরুমে ঢুকে যায়। আর পিছনে দাঁড়িয়ে থাকা রিমিশা লজ্জা আর বিরক্তির মাঝামাঝি একটা অভিব্যক্তি নিয়ে তাকিয়ে থাকে।
বিকেলের দিকে সবাই শপিং মলের উদ্দেশ্যে রওনা দেয়। আহিল আগে থেকে অ্যানিভার্সারি দিনের জন্য এক্সক্লুসিভ বেনারসি ইন্ডিয়া থেকে অর্ডার করে রেখেছে। হালকা স্বর্ণের কাজ করা রাজকীয় ডিজাইনের সেই শাড়িটা রিমিশার জন্য বিশেষভাবে পছন্দ করেছিল সে। তবে শাড়িটা প্রি অর্ডার করা হয়েছে, তাই সেটি আসতে এখনও কয়েকদিন সময় লাগবে। সেজন্য আজ তারা বাকি শপিংগুলো সেরে ফেলতে এসেছে। একদিনে তো আর এত কিছু কেনাকাটা করা সম্ভব নয়, তাই সিদ্ধান্ত নিয়েছে ধীরে ধীরে কয়েকদিন সময় নিয়ে সব কিছু করবে। আজ মূলত রিসেপশনের ড্রেস সহ আরও কিছু প্রয়োজনীয় জিনিস কেনা হবে। রিমিশা ভীষণ এক্সাইটেড, আর আহিল সবাইকে আগেই বলে দিয়েছে যার যেটা ভালো লাগে সেটা নেবে, কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। রিমিশা একের পর এক শাড়ি দেখতে থাকে। অনেকগুলো শাড়ি দেখেও তার মন মতো কিছুই পাওয়া যায় না। কোনটার রং পছন্দ হয় না, কোনটার ডিজাইন ভালো না, আবার কোনটাতে সে বিশেষ অনুভূতিটাই আসে না। শেষ পর্যন্ত মুখটা একটু ফুলিয়ে আহিলের কাছে এসে দাঁড়ায়। আহিল বুঝতে পারে কিছু একটা হয়েছে। সে এসে বলে, কি হলো? কোনো শাড়িই পছন্দ হচ্ছে না? রিমিশা ঠোঁট ফুলিয়ে বলে, না, আমি যেমন চাই তেমন কোনো শাড়িই নেই। আহিল কিছুক্ষণ ভেবে বলে, তাহলে চলো, তোমাকে অন্য একটা আউটলেটে নিয়েছে, দেখি সেখানে কিছু পছন্দ হয় কিনা। কথা শেষ করে রিমিশাকে নিয়ে একটি বিশাল বড় গাউনের আউটলেটে চলে যায়। ভেতরে ঢুকে রিমিশার চোখ চকচক করে ওঠে। চারপাশে সারি সারি এক্সক্লুসিভ গাউন সাজানো, প্রতিটার যেন আলাদা সৌন্দর্যের পরিচয় বহন করছে। রিমিশার মুখের অভিব্যক্তি দেখে আহিল বুঝে যায় জায়গাটা তার পছন্দ হয়েছে। কিছুক্ষণ পর একটা সাদা রঙের গাউন সামনে দাঁড়িয়ে আহিল বলে, এটা দেখতে পারবো, তোমাকে অনেক সুন্দর লাগবে। রিমিশা গাউনটা দেখে মুগ্ধ হয়ে যায়। ডিজাইন, রং, কাজ সবকিছু যেন তার মনের মতো। পরিবারের সবাইও গাউনটা দেখে খুব পছন্দ করে। অনেক আলোচনা আর দেখাদেখির পর অবশেষে রিসেপশনের জন্য ওই গাউনটাই ফাইনাল করা হয়। এরপর আরও কিছু কেনাকাটা করে সবাই শপিং করতে করতে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে কেউ খেয়ালই করেনি। দিনের শেষে সবাই ভীষণ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। রুমে ঢোকে আহিল বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে বসে পড়ে। তারপর চোখ বন্ধ করে বলে, একটা ব্ল্যাক কফি বানিয়ে আনো তো আদরিনি, অনেক টায়ার্ড লাগছে। রিমিশা কিছু না বলে রান্নাঘরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর হাতে ধোয়া ওঠা এক মগ ব্ল্যাক কফি নিয়ে ফিরে আসে। আহিলের হাতে কফির মগটা দিতেই সে যেন এক চুমুকে অর্ধেক কফি শেষ করে ফেলে। রিমিশা অবাক হয়ে বলে, আপনি এত গরম কফি কিভাবে খেলেন, তো আবার এত তাড়াতাড়ি? আহিল সঙ্গে সঙ্গে ভাব নিয়ে বলে, তুমি বুঝবে না, ছোট মানুষ। রিমিশার চোখ রাঙিয়ে তাকায়, আর সেটা দেখে আহিল হেসে ফেলে। তারপর একটু নরম গলায় বলে, আমার মাথাটা খুব ব্যথা করছে আদরিনি, একটু টিপে দেবে? কথাটা বলেই সে রিমিশার পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়ে, সঙ্গে কোমরটাও জড়িয়ে ধরে। রিমিশা কিছু বলে না, শুধু মৃদু হাসে। তারপর ধীরে ধীরে আহিলের মাথায় হাত বুলিয়ে ম্যাসেজ করতে থাকে। সারাদিনের ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যে আহিলের চোখ বন্ধ হয়ে আসে। রিমিশার কোলে মাথা রেখে সে গভীর ঘুমে তলিয়ে যায়। রিমিশা যখন চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, মনে হয় এই মানুষটার যত্ন নেওয়াও যেন ধীরে ধীরে তার সবচেয়ে প্রিয় অভ্যাস হয়ে উঠছে। পরদিন সকালে সবাই একসঙ্গে ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল। অনেকদিন পর বাড়ির মেয়েটা আবার তাদের সঙ্গে একসঙ্গে বসে নাস্তা করছে, তাই বাড়ির সবার মনই আজ বেশ ভালো। বিশেষ করে ফরিদা বেগম বারবার রাইসার দিকে তাকিয়ে হাসছিলেন। মেয়েকে কাছে পেয়ে যেন তার মনটাই ভরে গেছে। অভ্যাসবশত সবাই খেতে খেতে টুকটাক গল্প করছিল। হঠাৎ সাফাত পাটোয়ারি আহিলের দিকে তাকিয়ে বললেন, আহিল, তাহলে কি দুপুরবেলা সবাই মিলে আহিয়ার বিয়েতে যাব? আহিল খেতে খেতে সরাসরি বলে দিল, না বাবা, ওখানে আমি যেতে পারবো না। সাফাত পাটোয়ারি ভ্রু কুঁচকে বললেন, কেন যেতে পারবে না? আহিল শান্ত গলায় বলল, দেখেননি ওই দিন রাইসার বিয়ে তো ওকে করেছে, আমি ওর মুখোমুখি আর হতে চাই না। কথাটা শুনে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে আসে। আর সাফাত পাটোয়ারি ধীরে ধীরে বলেন, এটার জন্য ওনারা অনেকবার ক্ষমা চেয়েছে, আর ওর বাবা রায়হান সাহেব আমাকে বারবার ফোন দিচ্ছে, তোমাকেও নাকি অনেকবার ফোন করেছে, তুমি নাকি তুলছো না। একটু থেমে আবার বলে, ওদের বিয়েতে যেতেই হবে, ওরা যেহেতু ওই দিন আমাদের অনুষ্ঠানে এসেছিল, তাই আমাদেরও যাওয়া উচিত। আহির এবার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়, তোমরা যাও, আমি যেতে পারবো না। সাফাত পাটোয়ারি এবার একটু কঠোর গলায় বলেন, আগের কথা ভুলে যাও, ওরা তোমার বিজনেস পার্টনার, ওই হিসেবেও যাওয়া উচিত। আর ওনারা যখন নিজেদের ভুল এতবার স্বীকার করছে, তখন না গেলে খারাপ দেখায়, তাই দুপুরে সবার সঙ্গে যাবে। ঠিক তখনই আহিলের ফোনে একটা মেসেজ আসে। সে ফোনটা বের করে মেসেজটা ওপেন করে। মেসেজটা আহিয়ার। আহিল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে পড়তে শুরু করে, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, শেষবারের মতো একবার আসবে না? জানি আমার উপর তোমার অনেক রাগ, হয়তো আমার মুখটাও দেখতে চাও না, আর সত্যি বলতে তোমার সেই রাগের কারণ আছে। তবু আজ একটা অনুরোধ করব, আমার জীবনের এত বড় একটা দিনে তুমি আর রিমিশা আসো, সত্যি অনেক খুশি হব। হয়তো এরপর আর কোনোদিন আমাদের দেখা হবে না, জীবন দুজনকে দুই দিকে নিয়ে যাবে, ব্যস্ততার সময়ের ভিড়ে হয়তো সব কিছু বদলে যাবে, তাই শেষবারের মতো তোমাকে একবার দেখার খুব ইচ্ছে করছে, আসবে প্লিজ। পুরো মেসেজটা পড়ে আহিল কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে,
তারপর গভীর একটা শ্বাস ফেলে। মনে মনে যেন কোনো একটা সিদ্ধান্ত নেয়। অবশেষে সবার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, দুপুরে যাব। কথাটা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। দুপুর হতে না হতেই বাড়ির সবাই প্রস্তুত হয়ে যায়। সাফাত পাটোয়ারি আবার কোনো জায়গায় দেরি করে যাওয়া একদম পছন্দ করেন না, তাই তিনি সবাইকে আগেই তৈরি হয়ে থাকতে বলেছিলেন। প্রায় কিছুক্ষণের মধ্যেই তারা রিসর্টে পৌঁছে যায়। আহিয়ার বিয়েটা বেশ ধুমধাম করে আয়োজন করেছে তার বাবা। রিসর্টের চারপাশে আলো ফোলা সাজসজ্জা ঝলমল করছে। নতুন জামাইও এসে গেছে। ছেলেটাকে দেখতে এতটাই স্মার্ট আর পরিপাটি লাগছিল যে প্রথম দেখায় তাকে পুরো বিদেশি মনে হয়। বাংলাদেশের ছেলে বলেই মনে হচ্ছিল না। আয়াল দূরে তার বাবা আর আরো কয়েকজন বিজনেস পার্টনারকে দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। তারপর সবাই মিলে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে শুরু করে। এদিকে আহিয়া এখনো পার্লার থেকে এসে পৌঁছায়নি। একটার পর একটা ফোন যাচ্ছে তার কাছে, কারণ নতুন জামা এসে গেছে, অতিথিরাও প্রায় সবাই উপস্থিত, কিন্তু বউয়ের কোনো খবর নেই। প্রতিবারে আহিয়া ফোন ধরে শুধু একটাই কথা বলছে, জাস্ট 10 মিনিট, আমি আসছি। তারপর আবার ফোন কেটে দিচ্ছে। আহিয়ার মা বাবা ঘড়ির দিকে তাকাচ্ছেন। সকাল থেকে মেয়েটা পার্লারে গেছে, কিন্তু এখনো তার সাজ শেষ হয়নি। তিনি কতবার বলেছিলেন তাড়াতাড়ি ফিরে আসতে, কিন্তু এখন অলরেডি 3টা বেজে গেছে, তবুও বউ এসে পৌঁছায়নি। এদিকে আহিয়া পার্লার থেকে বের হয়ে দ্রুত গাড়ি চালাতে শুরু করে। তার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব রিসোর্টে পৌঁছানো। গাড়ির স্পিডও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। রাস্তা প্রায় ফাঁকাই ছিল। এদিকে তেমন গাড়ির চলাচলও নেই বললেই চলে, তাই সে আরও দ্রুত গাড়ি চালাতে থাকে। কিন্তু হঠাৎ করে সামনে থেকে একটা মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ির দিকে চলে আসে। সবকিছু এত দ্রুত ঘটে যে কিছু বোঝার সুযোগই পাওয়া যায় না। পরের মুহূর্তেই থাম। প্রচণ্ড শব্দে দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দুটো গাড়ি দুদিকে ছিটকে গিয়ে দুমড়ে মুচড়ে উল্টে যায়। চারপাশে মুহূর্তেই ধোঁয়া আর আতঙ্কে ভরে ওঠে। আর কিছুক্ষণ পর ভাঙাচোরা গাড়ির ভেতর থেকে ধীরে ধীরে একটা রক্তাক্ত মেহেদি পরা হাত বেরিয়ে আসে।